আফিয়া রশিদ দম্পতির নতুন বিয়ে। সপ্তাহখানেক হলো তারা শহরে এসেছে। রশিদ এখানেই একটা কারখানায় সম্প্রতি কাজ নিয়েছে। আফিয়া পুরোপুরি গৃহিণী। রশিদের আয় অনুযায়ী এই ফ্ল্যাট তাদের নিকট খানিক বিলাসিতাই বটে, তবে আফিয়া জানে রশিদের পক্ষে এত সব খরচ বহন করা আসলেই খুব কষ্টসাধ্য। সে চেয়েছিল সেলাইয়ের কাজ করে সংসারে কিছুটা অবদান রাখতে, তবে রশিদ ভালোবাসার আবদারেই তাতে না করে দিয়েছে। আফিয়াও আর এতে এগোয়নি। বসন্তের পর তীব্র গরম পড়েছে এবার। তাদের বাসাটা 3 তলার উপর। গাছপালা থাকায় কিছুটা বাতাস আসে মাঝে মাঝে, কিন্তু গরমের উৎপাত খুবই প্রকট। এরই মধ্যে আজ দুপুরে হঠাৎ ফ্যানটাও কর্কশ শব্দ করে বন্ধ হয়ে গেল পুরোপুরি। আফিয়া বেশ কয়েকবার সুইচ চাপল, কিন্তু না, সে ফ্যান আর চালু হয়নি। ঘরের কাজ শেষ করে এই গরমে এমন পরিস্থিতি, এ যেন আজাবের চেয়ে কম নয়। দুপুরে রশিদ খেতে আসে না, অফিস দূরে হওয়ায় বাইরেই খেয়ে নেয়। আফিয়া গোসল সেরে খাবার খেয়ে শুয়ে থাকলো বিছানায়, জানালা খোলা। ওপরের ফ্যানটার দিকে তাকালো সে। এটাও আর খারাপ হওয়ার সময় পেল না। এখন হাত একদমই খালি, তার উপরে এই গরমে ফ্যান ছাড়া থাকাও মুশকিল। জানলার বাইরে যতটুকু যা বাতাস আসছে তাতে গরম নিবারণ পুরোপুরি হচ্ছে না। বারবার অস্বস্তিতে পড়ছে সে। খোলা জানালায় চেয়ে থাকতে থাকতে একসময় সে ঘুমিয়ে গেল। রাতে রশিদ যখন ফিরল তখন ফ্যান নষ্ট হওয়ার কথা জানাতেই ছেলেটা মুষড়ে গেল। তড়িঘড়ি করে কিছুটা সতেজ হয়েই সে রাতে বেরিয়ে পড়ল ফ্যানটা ঠিক করাতে। বাসায় আফিয়া একা। খাবারগুলো নিয়ে সে অপেক্ষা করতে লাগলো রশিদের। এরই মাঝে কারেন্ট গেল বেশ কয়েকবার, তবে সেগুলো তার মধ্যে কোনো প্রভাবই ফেলতে পারেনি। কারেন্ট থাকলে যা গরম, চলে গেলেও একই গরম। বেশ কিছুক্ষণ পর রশিদ ফ্যানটা নিয়ে ফিরে এলো। আসেন, ঠিক করতে পারছেন এইটা? পানিটা খেয়ে চেয়ারে বসে পড়ল রশিদ। এটার কয়েল জ্বলে গেছে, বেশ ভালোই নাকি খরচ হবে। আমার হাতে এখন একদমই অত পয়সা নেই। আজ রাতটা একটু কোনোভাবে ম্যানেজ করা যায় না? আমি কাল সকালে যে করে হোক একটা ব্যবস্থা করে ফেলবো। রাত হয়ে গেছে, বাইরে গরমও অনেক। আমি খুব ক্লান্ত, একটু ঘুম দরকার। এই যে এটা নাও। একটা হাত পাখা এগিয়ে দিল রশিদ। আফিয়া দেরি না করে তার স্বামীকে খাবার দিল। খাওয়ার সময় যতটুকু সম্ভব সে রশিদকে বাতাস করে দিল গরমের দুঃসহতা কমানোর জন্য। রাতে এমনিতে জানালা খোলা রাখে না তারা। পাইপ বেয়ে মাঝে মধ্যে চোর উঠে এ বাসায়, তবে আজ রাতে খোলা জানালা আর হাত পাখায় তাদের একমাত্র ভরসা হলো। আফিয়ার কোলে মাথা রেখে নিদ্রায় গেল রশিদ। আফিয়া জানলার বাইরে তাকিয়ে থাকলো যতক্ষণ না চোখ বুজে আসে। এই গরমের রাত যেন কাটতেই চায় না তাদের। পরদিন সকালে আফিয়া তখন খাবার রান্নায় ব্যস্ত। এমন সময় দরজায় কলিং বেল বাজল। হাতের কাজ রেখে মুখে হালকা পানি ছিটিয়ে সে চলে গেল দরজা খুলতে। খোলা দরজার অপর পাশে রশিদকে দেখে একটু অবাকই হলো। আপনি এখন? এই যে দেখো কি এনেছি, আর গরম করবে না এখন, বুঝেছো? চলো আমি এটা লাগিয়ে দিই। রশিদ কিছু স্ক্রুড্রাইভার দিয়ে নিজে নিজেই নষ্ট ফ্যানের জায়গায় তার আনা ফ্যানটা লাগিয়ে দিল। খাবার রান্না শেষে আফিয়াও চলে এলো নতুন ফ্যানের বাতাস নিতে। ফ্যান লাগানো পুরোপুরি শেষ হতেই আফিয়া লক্ষ্য করল এটা নতুন ফ্যান না, পুরনো জং ধরা রং উঠে যাওয়া ফ্যান। কোথায় পাইছেন এটা? একটা ভাঙড়িওয়ালার কাছ থেকে নিয়েছি, খুবই কম দামে দিয়ে দিয়েছে। অবশ্য ফ্যান চলে, বাতাসও ভালোই। পরের মাসের বেতন পাওয়ার আগ অব্দি এটা চললেই হয়, তারপর একটা নতুন ফ্যান কিনে নেব। আফিয়া মনে কিছু চিন্তা উঠলেও ফ্যানের বাতাস সেসব উড়িয়ে নিয়ে যায়। রশিদ পরবর্তীতে চলে যায় তার কাজে। খাবারের পর বিকেলের ভাত ঘুমেছিল আফিয়া। হঠাৎ খুবই গরম লাগতে শুরু করে তার। তীব্র গরমে তার ঘুম ভেঙে যায়। অস্পষ্ট চোখে সর্বপ্রথম ওপরে যে দৃশ্য সে দেখল, তাতে মুহূর্তেই হুঁশ উড়ে গেল আফিয়ার। একটা মেয়ে ফ্যানের মধ্যে দড়ি বাঁধা অবস্থায় ঝুলছে।
চিৎকার দিয়ে এক ঝটকায় উঠে বসলো সে, উপরে তাকালো আবার, কিন্তু না, এবার আর কোনো কিছুই নেই সেখানে। ঘড়ির দিকে তাকালো সে, বিকেল 4:30। কারেন্ট চলে যাওয়ায় এই সময় গরমে ঘুম ভেঙে গেছে তার। কিন্তু ওঠার সাথে সাথেই ফ্যানের মধ্যে কাকে ঝুলতে দেখল সে। ওই শরীরটায় বা কোথায় চলে গেল, কোনো কিছুরই উত্তর পেল না। হয়তো ঘুমের ঘোরে ভুল কিছু দেখেছে। ঘরে দ্বিতীয় কেউ তখন উপস্থিত ছিল না। ফ্যানে তাই অন্য কারো ঝোলার প্রশ্নই আসে না। রাতে খাওয়া দাওয়ার পর দ্রুতই শুয়ে পড়ল তারা দুজন। রশিদ আজ বেশ আরাম পেয়েছে। কাল রাতে গরমে বেচারা ঠিকমতো ঘুমোতে পারেনি। মধ্যরাতে হঠাৎ আবার ঘুম ভেঙে গেল আফিয়ার। এবারও সেই একই দৃশ্য, ফ্যানটা বন্ধ হয়ে আছে আর সেই ফ্যানে ঝুলে আছে একটা মেয়ের অবয়ব। এবার চিৎকার দিতে গিয়েও দেয়নি আফিয়া, মুখ চেপে ধরে সে নিজের। তবে বিকেলের মতো এবার সেই ঝুলন্ত লাশ উধাও হয়ে যায়নি। আফিয়া উঠে পিছিয়ে বসেছে, কিন্তু এখনো ওই লাশ আগের মতোই ঝুলে আছে সদর্পে। রশিদকে ডাকতে চাইল সে, অমনি তখনই ঝুলন্ত লাশটি ঘুরে গেল তার দিকে। বিভৎস চেহারা সেই মেয়েটি মাথা নাড়িয়ে নিষেধ করলো আফিয়াকে। ভয়ে জমে গেল মেয়েটি। ঝুলন্ত সেই লাশের চেহারা এত ভয়ঙ্কর যে সে আগে কখনো দেখেনি। গলার আওয়াজ আসছে না, তারপরও খুব কষ্টে আফিয়া বলতে পারল, তুমি কে? মাথাটা উল্টো দিকে ঘুরে গেল মেয়েটির। নিঃশব্দে বিভৎস হাসি আসছে ওই ঝুলন্ত লাশ। হাসতে হাসতে এক পর্যায়ে সেটি ছিটকে গিয়ে আফিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। চিৎকার করে উঠল আফিয়া। আর তখনই কারেন্ট চলে এলো ঘরে। অদৃশ্য হয়ে গেল ওই ঝুলন্ত লাশটি। হুড়মুড় করে উঠে বসলো রাশেদ। আফিয়া, আফিয়া, কি হয়েছে? এত রাতে কি দেখে ভয় পেলে তুমি? আফিয়া আঙুল দিয়ে দেখিয়ে দিতে লাগলো উপরে চক্রাকারে ঘূর্ণায়মান পুরনো সেই ফ্যানটিকে। ওটা ওটা ভালো না, কিছু একটা আছে ওটায়। রশিদ, আমার ভয় লাগছে। ওটা আমাকে মেরে ফেলবে রশিদ। ওটা অনেক ভয়ঙ্কর। আফিয়াকে শান্ত করতে লাগলো রশিদ। তাকালো সে ওই ঘূর্ণায়মান বস্তুটির দিকে। এত রাতে ওই ফ্যানে কি দেখে ভয় পেল আফিয়া? প্রশ্নটা যেন সজোরে ধাক্কা দিল রশিদের মনে। পরদিন সকালে রশিদ কাজের ফাঁকে একবার এসে উপস্থিত হলো সেই রিসাইকেল পণ্য কেনাবেচার দোকানে, যেখান থেকে সে ফ্যানটি কিনেছিল। আরে আপনি, আরো কিছু লাগবে নাকি? আমার এখানে কিন্তু ঘর সাজাইবারও সব উপকরণ আছে। কোনটা কোনটা দিমু কোন দেখি? এই ফ্যানের রহস্যটা কি? রাতের বেলা ওটা দেখে আমার স্ত্রী খুব ভয় পেয়ে গেছে। আপনি কি আমার সাথে কিছু লুকিয়েছিলেন? মানে না, এইটার হয়েছেটা কি? এত ভালো একটা ফ্যান আপনি মাত্র 200 টাকায় দিয়ে দিয়েছেন। নিশ্চয়ই কোনো সমস্যা ছিল বলেই দিয়েছেন। আবার এখন অস্বীকার করতে চাইছেন? ওইটা একজন আত্মহত্যা করছিল, লাশটা ফ্যানের সাথে ঝুলেছিল। এই পরবর্তীতে এই ফ্যানটা তার পরিবার কেন জানি বেঁচে দেয়। হয়তো অতৃপ্ত আত্মা এই ফ্যানের সাথে জুড়ে গেছে। এখন এছাড়া তো আমি আর কিছুই জানি না। দোকানদারকে ছেড়ে দিল রশিদ। আর কোনো ফ্যান আছে? তা আছে, তবে দাম বেশি। এটা কোনো সমস্যা নেই, তবে একটু পুরান আর কি। তাছাড়া সব ঠিকঠাক আছে। অন্য ফ্যান হাতে নিয়েই বাড়ির দিকে রওনা দেয় রশিদ। আজ মন কেন জানি সায় দিচ্ছে না। বাসায় আফিয়া ওই ফ্যানের সাথে একলা আছে, না জানি কি হয়। ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপতে লাগলো রশিদ। বেশ অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও ভেতর থেকে কোনো সাড়া এলো না। ভয়ে জমে গেল রশিদ। দরজায় কয়েকবার ধাক্কা দিতেই দরজাটি খুলে যায়। সঙ্গে সঙ্গেই সে দেখতে পায় সেই রোমহর্ষক দৃশ্যটি। আফিয়ার ক্ষতবিক্ষত দেহটা সেই ফ্যানে ঝুলছে। ফ্লোরে গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা। আফিয়ার চোখ দুটো নেই, যেন কেউ খুবলে নিয়েছে সেগুলোকে। চিৎকার দিয়ে দৌড়ে আফিয়াকে ধরল রশিদ। দড়ি ছাড়িয়ে এসে আফিয়াকে বিছানায় শোয়ালো। সে ডাকতে লাগলো মেয়েটাকে, তার গলা ভিজে আসছে, কিন্তু না, মেয়েটা আর সাড়া দেয়নি। রশিদ বড্ড দেরি করে ফেলেছে আসতে। অশরীরই তার আফিয়াকে মেরে ফেলেছে। কারেন্ট চলে আসে। ঘরের ফ্যানটা আবার ঘুরতে শুরু করে আগের মতোই সদর্পে।
অশ্রুসিক্ত চোখে রশিদ ফিরে তাকায় সেই ফ্যানটির দিকে। ক্ষোভে তার ভিতরটায় যেন আগুন জ্বলে উঠল। আফিয়ার দাফন কাজ শেষ করে বিধ্বস্ত শরীর নিয়ে ঘরে ফিরল রশিদ। ফ্যানটা এখনো ঘুরছে সমান তালে। ঘরের ভিতরে সে একঘেয়ে দৃষ্টিতে রশিদ তাকালো উপরের দিকে। হঠাৎ কারেন্ট চলে যায়। ফ্যানটা ধীরে ধীরে চলা বন্ধ করে দেয়। যেই না সেটা পুরোপুরি বন্ধ হয়, অমনি সেই ভয়ঙ্কর দৃশ্যটি প্রথমবার দেখতে পায় রশিদ। ফ্যানে একটা মেয়ের লাশ ঝুলছে। অট্টহাসি হাসছে সেই মেয়ে, চেহারা বিভৎসভাবে থেঁতলে গেছে। নরকঙ্কাল বেরিয়ে এসেছে মুখের এক পাশে। ভয় আর রাগ যেন বারুদের মতো উঠছিল রশিদের মনে। সে কোনো পদক্ষেপ নিতেই যাবে, অমনি কারেন্ট চলে আসে এবং চমকপ্রদভাবে সেই অশরীরী ছায়াটাও যেন উধাও হয়ে যায় মুহূর্তেই। ঘটনাটা বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগে রশিদের। ফ্যানটা বন্ধ করলেই তার মানে ওই অশরীরী জেগে ওঠে। এই ফ্যানটা তো সে খুলতেও পারবে না, খোলার জন্য এটাকে বন্ধ করতে হবে। আগুন জ্বালিয়েও সেটার কাছে নিয়েও যেতে পারবে না। ফ্যানের বাতাসে সে আগুন নিভে যাবে। কি করবে এখন সে? প্রতিশোধের নেশা মানুষকে আরো ভয়ঙ্কর করে তোলে, এতটাই ভয়ঙ্কর যে সে নিজের কাছেই অচেনা হয়ে যায়। ফ্যান চালু রেখেই দ্রুত সে ঘর থেকে বেরিয়ে যায়। রাত গভীর হওয়ার আগেই সে ফিরে আসে। শিডিউল অনুযায়ী কিছুক্ষণ পর কারেন্ট যাবে, তাই যা করার তাকে এর আগেই করতে হবে। হাতে তার এক বড় পানির গ্যালন, তবে কিন্তু পানি নেই তাতে। দ্রুত রশিদ এগিয়ে গিয়ে বিছানায় উঠে তীব্র ক্ষোভ নিয়ে গ্যালন থেকে কেরোসিন তেল ছুটতে লাগলো ফ্যানের দিকে। সোজা ছুড়ল না, আড়াআড়ি ভাবে ছুড়ল। এতে ফ্যানের পুরো শরীর মুহূর্তেই ভিজে গেল। ফ্যানে শর্ট সার্কিট হলো, কালো ধোঁয়া বের হতে লাগলো, কিন্তু সেই ফ্যান বন্ধ হলো না। রশিদ একটা সিগারেট ধরালো এবং সেই সিগারেট আড়াআড়ি ভাবে ছুঁড়ে মারল ফ্যানের দিকে। আগুন জ্বলে উঠল চলন্ত ফ্যানটায়। বিছানা থেকে নেমে গেল সে। দূরে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখল সেই বিভীষিকাময় ছবি। জ্বলন্ত ফ্যানটা আগুনের ফুলকি ছুটছে, তার ভেতর থেকে চিৎকার করছে পিশাচটা। কখনো বা আগুনের মাঝে সেই পিশাচের যন্ত্রণাময় মুখটা বেরিয়ে আসছে, আহাজারিতে কানে তালা লাগার উপক্রম। বিরহের মাঝে যেন এটা ছিল রশিদের জয়। পরিশেষে সে হাঁটু ফেলে মেঝেতে বসে পড়ল। কান্নায় ভেঙে পড়ল সে। তারানাই অভিশাপেই সে আফিয়াকে হারিয়ে ফেলেছে। সে কিভাবে নিজেকে ক্ষমা করবে? আফিয়ার মৃত্যুর দায় কি তার উপরেও বর্তায় না? জ্বলন্ত এক আগুনের ফোঁয়ারার মাঝে তার কষ্টটা দ্বিগুণ হলো। ভয়ঙ্কর সৌন্দর্যের সেই অভিশাপ আজ তার মাধ্যমেই চিরতরে ধ্বংস হয়ে যায়। আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় পুরনো অভিশপ্ত ফ্যানটি। পরবর্তীতে সে ঘরে নতুন ফ্যানের জায়গা হয়েছিল, কিন্তু তা উপভোগ করার জন্য আফিয়া আর ছিল না। খোলা জানালার সেই মাঝে মাঝে আফিয়াকে খুঁজে ফিরত। মনে হতো এই বুঝি মেয়েটার কণ্ঠ শুনতে পাবে, তাকে দেখতে পাবে। কিন্তু এই অপেক্ষা তার কখনোই ফুরোয়নি।